আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রযন্ত্রে সরকারের যে কর্তৃত্ব থাকে, সেই কর্তৃত্বের যে পরিবেশ পরিস্থিতি, ধরন এবং প্রকৃতি, সেটি যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আপনি ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হিসেবে অভিহিত করতে পারেন। আমাদের জাতীয় জীবনে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে এবং অদ্ভুত অদ্ভুত প্রকৃতির সরকার এসেছে। যেমন স্বাধীনতার পর যখন বঙ্গবন্ধু এলেন ১০ই জানুয়ারি, তো উনি আসার আগে একটা সরকার ছিল। মানে ১৬ই ডিসেম্বর থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত একটা সরকার ছিল। আবার ১০ই জানুয়ারি থেকে উনি যে ক্ষমতা নিলেন, একেবারে ৭৩ সনের নির্বাচন অবধি একটা সরকার ছিল। এখন এটাকে অন্তর্বর্তীকালীন বলতে পারেন, কেয়ারটেকার বলতে পারেন। এই সরকারটা কিন্তু সেই বঙ্গবন্ধুর নেতৃত্বেই ছিল। তারপর যখন নির্বাচন হলো, পার্লামেন্ট গঠিত হলো, তখন একটা সরকার হলো। সেখানে তিনি প্রধানমন্ত্রী হলেন। আবার কিছুদিন পর তিনি সেই সরকার ব্যবস্থা পরিবর্তন করে তিনি আবার আরেকটা নতুন সরকার করলেন, বাকশালের সরকার, যেখানে তিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী হলেন। তারপর খন্দকার মোশতাকের সরকার এলো। খন্দকার মোশতাকের পরে জিয়াউর রহমানের সরকার এলো। জিয়াউর রহমান সরকারের পরে জাস্টিস সাত্তারের সরকার এলো। তারপর এরশাদ সাহেবের সরকার এলো। এরশাদ সাহেবের পতনের পর জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সরকার এলো। তারপর সেই ৯১ থেকে আওয়ামী লীগ, বিএনপি মধ্যে 111-এর সরকার এবং এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। দেখুন কতগুলো সরকার। এবং এই সরকারের মধ্যে আবার তিনটি তত্ত্বাবধায়ক সরকার। তিনটে তত্ত্বাবধায়ক সরকার, জাস্টিস শাহাবুদ্দিন সরকার, লতিফুর রহমান সাহেবের সরকার, হাবিবুর রহমান সাহেবের সরকার। তো এটার ধরন প্রকৃতি একেবারে সম্পূর্ণ আলাদা। আবার 111-এ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, এটা আবার সম্পূর্ণ আলাদা। মানে একটা সরকারের সঙ্গে কোন একটা সরকারের নীতিগত, মৌলিক, চরিত্রগত, আদর্শগত আপনি মিল পাবেন না। এমনকি বঙ্গবন্ধু সরকারের সেই ১০ই জানুয়ারি থেকে ৭৫-এর ১৫ই আগস্ট পর্যন্ত ওনার সরকারের যে বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স ৪ ভাবে হয়েছে, 4 ভাবে। প্রথম হলো যে ওনার যে গণপরিষদটা ছিল, যেটার ভিত্তিতে সেই ইলেকশনের আগ পর্যন্ত সংবিধান গৃহীত হওয়া এবং রাষ্ট্র পরিচালনা করা। এটা মূলত পাকিস্তান জমানায় সেই যে গণপরিষদের জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে দিয়ে তিনি কাজ চালাচ্ছিলেন। তার এই প্রকৃতির সঙ্গে আবার ৭৩ সনে তিনি প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্ব নিলেন, এটার কোনো মিল ছিল না। তো এরকম মানে কোনো একটা সরকারের সঙ্গে পরবর্তী সরকারের চালচলন, কথাবার্তা, ধরন, প্রকৃতির কোনো মিল আমাদের দেশে কখনোই ছিল না। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে রাষ্ট্রের কতগুলো ট্রেজারি বিভাগ, মুদ্রা ব্যবস্থা, যেমন সেন্ট্রাল ব্যাংক, তারপরে জুডিশিয়ারি, সেটা এমনকি মুক্তিযুদ্ধের সময়ও, অর্থাৎ সেন্ট্রাল ট্রেজারি, তার সঙ্গে সঙ্গে জুডিশিয়ারি, এরপর আমলাতন্ত্র, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এরপরে স্বাস্থ্যসেবা, সব মিলিয়ে একটা যাকে বলা হয় এ জাতির সবচেয়ে ক্রান্তিকালেও কিন্তু এই জিনিসগুলো যথাযথভাবে ফাংশন করেছে। কিন্তু এখন এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে অতীতের সেই ১৯৭১ সনের ২৬শে মার্চ থেকে শুরু করে আজকে ২০২৫ সনের আগস্টের মধ্যে যদি ধরেন রাষ্ট্রীয় সংস্থাগুলোর ফাংশনিং, তাহলে দেখতে পাবেন যে বর্তমান জমানাতে সবচেয়ে কম ফাংশন করছে। পুলিশ কম ফাংশন করছে, মিলিটারি বা সামরিক বাহিনী কম ফাংশন করছে, নৌবাহিনী, বিমান বাহিনী কি করছে দেখেন না, বিমানটা কিভাবে ঠাস করে পড়ে গেল আকাশ থেকে, এত মর্মান্তিকভাবে কিভাবে ফাংশন করছে। এখানে ডিসি, এসপি, তারপরে শেষে তহসিলদার, ভূমি কর্মকর্তা, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, রোডস অ্যান্ড হাইওয়ে,
তারপর শেষে আপনার স্থানীয় সরকার প্রকৌশল, এলজিডি, মানে কোনো বিভাগগুলোই এখন যেভাবে কাজ করছে এত দুর্বলভাবে, এত অসহায়ভাবে, এত সমন্বয়হীনভাবে অতীতে কখনো কাজ করেনি। এখন এর দায়-দায়িত্ব কার? শেখ হাসিনার? জেনারেল ওয়াকারুজ্জামানের? কিংবা আমরা যারা হতভাগা পাবলিক তাদের? নাকি বিশ্ববিজয়ী নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের? এটা বিতর্কের বিষয়। এটা বিতর্কের বিষয়। কিন্তু বাস্তবতা হলো যে এখন সরকার বলতে যাদেরকে আমরা বুঝছি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তি রূপে এই দেশ পরিচালনা করছেন, তাদের কথায় ক্যান্টনমেন্ট চলছে না। তাদের হুকুমে সীমান্তরক্ষী বাহিনী কাজ করছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় দেশের সবগুলো থানার ওসি তটস্থ হয়ে কাজ করছেন না। এটা একেবারে আপনি চোখ বুজে সব জায়গায় লিখে দিতে পারেন। আমাদের যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন তার কথায় সেন্ট্রাল ব্যাংক চলছে না। সেন্ট্রাল ব্যাংকের কথায় ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংকগুলো চলছে না। কিংবা অর্থমন্ত্রীর কথায় বা অর্থ উপদেষ্টার কথায় জাতীয় রাজস্ব বোর্ড চলছে না। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কথায় শুল্ক স্টেশনগুলো কাজ করছে না। আবার জাতীয় রাজস্ব বোর্ডের কথায় আয়কর বিভাগ, ভ্যাট, কাস্টমস, বন্ড চলছে না। সব জায়গাতেই অস্থিরতা, বন্ধনহীনতা, ইচ্ছামতো নিয়োগ, ইচ্ছামতো বদলি, ইচ্ছামতো প্রমোশন, ইচ্ছামতো চাকরিচ্যুতি, ইচ্ছামতো পুরস্কার এবং ইচ্ছামতো তিরস্কার এবং চাকরি হারানো। এটা অনেকটা ডাল ভাতের মতো হয়ে গেছে। ফলে কোনো মানুষ এখানে স্বস্তিতে নেই, কারো ঘুম নেই, কারো আহার নিদ্রা ঠিকমতো চলছে না। ক্ষমতাহীনরা যেভাবে হাহাকার করছেন, ক্ষমতাবানরাও হাহাকার করছেন। এখানে মজলুম যারা, তারাও ঠিক ওই হযরত আলীর কথার মতো যে কিয়ামতের আগে এমন একটা জমানায় আসবে যে অত্যাচারিত সে বুঝতে পারবে না যে কেন তাকে অত্যাচার করা হচ্ছে, আর যে অত্যাচার করছে সে জানবে না যে কেন সে অত্যাচার করছে। এবং এই কথাটাকে আরও স্পেসিফিকভাবে বলা হয়েছে যে হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে, আর যাকে হত্যা করা হলো সেও জানবে না যে কেন তাকে হত্যা করা হলো। তো এইটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কিয়ামতের আলামত, কিয়ামতের আগে এরকম ঘটনা ঘটবে। তো বাংলাদেশের কিয়ামত একটা, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের কিয়ামত একটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন সেটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য। আর যদি বাংলাদেশের কিয়ামত ধরেন তাহলে বাঙালি জাতিসত্তা, এই যে ৫৫,৫৯৮ বর্গ কিলোমিটার ভৌগোলিক আয়তন, এই গাঙ্গেয় বদ্বীপ, এটি রাষ্ট্র, এটি সবুজ পতাকা, এটা নিয়ে যখন টানা হেঁচড়া হয়, এটা নিয়ে যখন চক্রান্ত হয় এবং এর উপর যখন শকুনের চোখ পড়ে, দেশি বিদেশি শকুনের চোখ পড়ে, মানচিত্র খাবলে খাবো, ঠিক সেই সময়টাও আপনি এই বাংলাদেশের জন্য কিয়ামত হিসেবে আপনি আখ্যা দিতে পারেন। এখন আমাদের এই মানচিত্র নিয়ে, আমাদের এই পতাকা নিয়ে, আমাদের এই ভূমি নিয়ে, আমাদের বনভূমি নিয়ে, আমাদের সাগর নিয়ে, পাহাড় নিয়ে, সমুদ্র নিয়ে যা কিছু হচ্ছে, বিশ্বাস করেন এটা যদি আমরা সামাল দিতে না পারি কিয়ামত হয়ে যাবে। অর্থাৎ এ রাষ্ট্র থাকবে না, যেভাবে এ রাষ্ট্র অতীতে ছিল না। আর এ রাষ্ট্র যদি আপনার ভালো লাগে, আপনি যদি চান এ রাষ্ট্র থাকুক, স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মানব হিসেবে আপনি পরিচয় দিতে চান, তবে আপনাকে জানতে হবে স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয়, স্বাধীনতার স্বাদ কিভাবে আস্বাদন করতে হয়, স্বাধীনতা কিভাবে পাহারা দিতে হয়। দুর্ভাগ্য, স্বাধীনতার এত বছর পর, অর্ধ শতাব্দী পার হয়ে গেল, আমরা এখনো পর্যন্ত স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অমর কবিতা এ পর্যায়ে রয়ে গেছি, কবিতার পর্যায়ে রয়ে গেছি। কিন্তু কবিতা যে জীবন,
সেই জীবনের পর্যায়ে আমরা আসিনি। যা বলছিলাম, দুর্বল সরকার। ৭১-এর পর যে সরকারগুলো হয়েছে সবচেয়ে দুর্বল সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এবং তিনি সম্ভবত সরকার প্রধানের মধ্যে সবচেয়ে বয়স্ক সরকার প্রধান। তার মধ্যে এরকম বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ আমাদের জাতীয় জীবনে আর কখনো আসেনি। আরও একটা ব্যাপার হলো, তার যে খ্যাতি, তার যে দ্যুতি, তার যে শিক্ষা দীক্ষা, এবং তাকে নিয়ে যে মানুষের আকাশ কুসুম কল্পনা এবং স্বপ্ন, এটাও ইতিপূর্বে কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে নিয়ে আমাদের কখনোই হয়নি। সব মিলিয়ে যা কিছু হচ্ছে সব কিছু তছনছ করে দিচ্ছে। জোয়ার ভাটা একসাথে শুরু হয়ে গেছে, তারপর উত্থান পতন একসাথে শুরু হয়ে গেছে, জয় পরাজয় একসাথে শুরু হয়ে গেছে, বিপরীতমুখী টানা হেঁচড়া, এবং এর মধ্যে কে ভালো কে মন্দ, কে কাজ করছে কে করছে না, আমরা কোনো কিছু বুঝতে পারছি না। কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের উপর সরকারের যে আধিপত্য, কর্তৃত্ব, সরকার পরিচালনার যে নৈপুণ্য, সেটা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, মারাত্মক অবনতির দিকে যাচ্ছে। এর ফলে প্রশাসনের যে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে, আর প্রশাসনের চেইন অফ কমান্ড ভেঙে পড়ার কারণে মানুষের যে সুকুমার বৃত্তিগুলো রয়েছে, যেগুলো দিয়ে মানুষ সমাজ বিনির্মাণ করে, পরিবারের উন্নয়ন ঘটায়, নিজের অস্তিত্ব বজায় রাখে, এবং আমৃত্যু মানুষ লড়াই সংগ্রাম কাজ করার স্পৃহা খুঁজে পায়, সেই সুকুমার বৃত্তিগুলো মরে যাচ্ছে, ডাইং। আর মানুষের মধ্যে যে কুপ্রবৃত্তিগুলো রয়েছে, যেগুলোকে ধর্মীয় যে মারেফত, ধর্মের যে মারেফত রয়েছে, ইসলামী মারেফত রয়েছে, যে মারফতে বলা হয় নফসে আম্মারা, মানুষের কুপ্রবৃত্তি। যে নফস আপনাকে ধর্ষণ করতে বলে, চুরি করতে বলে, ডাকাতি করতে বলে, যে নফস আপনাকে ভোগ করতে বলে, বিলাসিতা করতে বলে, লুণ্ঠন করতে বলে, তারপরে সব কিছু তছনছ করে দিতে বলে, সেই নফসটিকে বলা হয় নফসে আম্মারা। এটা শয়তানের কোনো কাণ্ড না, এখানে ইবলিস আজাজিল ফেরেশতার কোনো কাজ নেই। এর পুরোটাই আপনার নফস, আপনার শরীরের ভিতর থেকে এটা তৈরি হচ্ছে। তা আমাদের এখন যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এখানে দুষ্টের দমন হচ্ছে না, শিষ্টের পালন হচ্ছে না। ফলে সুকুমার বৃত্তি, সেই সুকুমার বৃত্তির কারণে একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা। আপনি হয়তো দেখতে পারেন যে একটা এস আলম, একটি বসুন্ধরা গ্রুপ, কিংবা ধরুন একটি মেঘনা গ্রুপ, এদের মন্দ দিক আপনি দেখতে পারেন যে এরা এই করে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, তারা যখন শুরু করেছিল, সেই শুরুর সময়টাতে তাদের যে এই যে উদ্যোক্তা হওয়ার একটা সুকুমার বৃত্তি, তারা ধীরে ধীরে খারাপ হয়েছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, কিন্তু তাদের যে শুরুটায় যে লড়াই ছিল, সংগ্রাম ছিল, আপনি চিন্তা করেন বসুন্ধরা গ্রুপের যে তাকে বলা হয় ভূমিদস্যু, ভালো কথা, যে সরকারি বিল ঝিল এরশাদ জামানাতে তিনি নিয়েছিলেন, রওশন এরশাদের মাধ্যমে লিজ নিয়েছিলেন বা কিনে নিয়েছিলেন, ওই ঝিলের মধ্যে বালি ফেলে, মানে